স্বাগত সবাইকে এনটিভির সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের এই অনুষ্ঠান। আজ আমরা কথা বলবো আগামী 2014-15 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কতটা ব্যবসা বান্ধব সে বিষয়ে। আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোহাম্মদ সবুর খান এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। স্বাগত আপনাদের আমাদের স্টুডিওতে। প্রথমেই সবুর খান, আপনার কাছে আসবো। আমরা প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বান্ধব কতটা হয়েছে বলে আপনি মনে করেন, যেখানে চলতি অর্থ বছরে প্রথমার্ধে আমরা দেখেছি যে রাজনৈতিক পরিস্থিতির কারণে বিনিয়োগে বেশ একটা ভাটা পড়েছিল আর কি। তো সেই হিসেবে নীতিগতভাবে কি কি ডিসিশন এসেছে প্রস্তাবিত বাজেটে এবং সেই বিষয়গুলো সম্পর্কে আসলে আপনাদের ব্যবসায়ী হিসেবে মূল্যায়নটা কি? আসলে বাজেটে আমরা যে দিকগুলো মনে করি যে বিনিয়োগ বান্ধব হওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য ইউটিলিটি সার্ভিসে যে গ্যারান্টিটুকু দরকার, সেই দিকটা কিন্তু আমরা বলবো যে বাজেটে কিছুটা একেবারে যে আমার মনে হয় যে নির্ধারণ করা হয়নি তা না, বাট কতটুকু সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারে সেটা কিন্তু কিছুটা সন্দেহ থেকে যায়। কারণ আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে, যেমন আপনার এই অনুষ্ঠানে আসার জন্য যদি আমি বলি যে একটা অল্প জায়গা আমাকে, যেটা 2 মিনিটের রাস্তা কিন্তু আমাকে অতিক্রম করতে হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা। তো একটা বিনিয়োগকারী যখন বাংলাদেশে আসে বা একইভাবে বাংলাদেশের একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করতে যায়, যদি আমি বলি যে ঢাকাতে যারা আসলে বিনিয়োগ করার মতো মানসিকতা যাদের আছে বা যাদের আর্থিক সম্পন্ন যারা, তারা যদি ঢাকার বাইরে যে লোকেশনগুলো তারা ইন্ডাস্ট্রি স্থাপন করবে সেখানে কিন্তু তারা যাওয়ার জন্য যে মানসিক প্রস্তুতিটুকু তাদের নিতে হয়, যে সকালে যখন রওনা হবে তখন কখন সে ফেরত আসবে সে জানে না। তাহলে এই ধরনের একটা বলা যায় যে একটা জটিল পরিস্থিতির ভিতরে কিন্তু আসলে বিনিয়োগের জন্য কিন্তু আমাদের বিনিয়োগকারীরা কিন্তু আকৃষ্ট হয় না। সুতরাং সেই জন্য সবচেয়ে বড় দরকার ছিল যে যোগাযোগ ব্যবস্থাকে আরো আমূল পরিবর্তন করা, বিশেষ করে ঢাকা শহরকে আসলেই খুব মারাত্মকভাবে ঢেলে সাজানো ছাড়া কোনো অল্টারনেট কিন্তু এই মুহূর্তে নেই। কারণ আমরা জানি যে দুর্ভাগ্য হলো সত্য যে যোগাযোগ খাতে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে এবং এটা অবশ্যই খুব আশার কথা। কারণ যে বড় বরাদ্দটা যোগাযোগ খাতে রাখা হয়েছে সেখানে কিন্তু তার একটা অলমোস্ট বলা যায় যে 85% বরাদ্দই কিন্তু রাখা হয়েছে পদ্মা সেতুতে। তাহলে বাদ বাকি যে বরাদ্দটা, এই বরাদ্দটা খুবই অপ্রতুল। কারণ ঢাকা চট্টগ্রাম 4 লেন, অন্যান্য যে খুলনার এবং বগুড়া বা অন্যান্য যে রোডগুলো ছিল সেগুলোরও কিন্তু আমরা জানি যে 4 লেন করার জন্য দীর্ঘদিন থেকে প্রক্রিয়া থাকলেও কিন্তু সেগুলো ঝুলে আছে। একইভাবে ঢাকার ভিতরে যে মেট্রো প্রকল্প, ইতিমধ্যে সরকার নীতিগতভাবে কিন্তু অলরেডি কাজ শুরু করার ব্যাপারে সম্মত হয়েছে। বাট একদিন আমরা সন্দিহান যেই পরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছে সেই পরিমাণ বাজেটে আসলে সেটা সাকসেসফুলি বা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে কাজটা করতে সক্ষম হবে কিনা। বাট একদিন আমি বলবো বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু বিনিয়োগ করতে চায়। বাংলাদেশের ব্যবসায়ীরা যে বিনিয়োগ করতে চায়, আমার মনে হয় রিহাব বা আমি হয়তো ওদেরই একটা প্রমাণ। দেখুন আজকে অনেক ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটের বিক্রির কিন্তু পরিমাণ অনেক কম থাকার পরে, অনেকগুলো ঝুঁকি থাকার পরেও কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে এই শিল্পটাও কিন্তু বাংলা তার নিজস্ব একটা স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে কি? তার মানে আমাদের দেশে বিনিয়োগকারীরা কিন্তু আসলে ব্যাংকে টাকা গচ্ছিত রাখার জন্য তারা খুব বেশি আগ্রহী না, তারা বরং আগ্রহী হলো বিনিয়োগ করার জন্য। তো সেই জন্য বলবো যে একইভাবে আমরা জানি যে ইলেকট্রিসিটিতে ডেফিনেটলি অনেক উন্নতি হয়েছে, নিঃসন্দেহে বলা যায়। বাট এট দ্য সেম টাইম আমরা বলবো যে গ্যাস থেকে আরম্ভ অন্যান্য সেক্টরগুলোতে কিন্তু এখনো পর্যন্ত অপ্রতুলতার কারণে যারা ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে বসে আছে, তারা কিন্তু এখন সংযোগের নিশ্চয়তার কারণে কিন্তু তারা অগ্রসর হতে পারছে না। আর এই মেসেজটুকু যেটা হয় যে সরাসরি বাইরের যারা বিনিয়োগকারী তাদের কাছে পৌঁছায়। সেই জন্য আমরা বলবো যে আমরা আসলে দেশের বাংলাদেশ সরকার কিন্তু সবসময় বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য ব্যাপকভাবে ক্যাম্পেইন করে থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে যায় আমরা কিন্তু সবসময় দেখবো যে কিন্তু ব্যবসায়ীদের একটা বড় অংশ কিন্তু সাথে নিয়ে যায়। তার মূল টার্গেটটি থাকে যাতে বিনিয়োগকারীরা বেশি মাত্রায় আসে এবং ব্যবসায়ীদের সাথে জয়েন্ট ভেঞ্চারের কাজগুলো করতে সক্ষম হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই প্রবলেমগুলো বাংলাদেশের ভিতরে থাকার কারণে কিন্তু আসলে ওনাদের সরকারের যে টার্গেটটা, সেই জন্য এগুলো যদি একটু স্পেসিফিক্যালি যদি বাজেটে আরেকটু বেশি আলোকপাত করা হয়। এবং সর্বোপরি আমরা যেটা বলবো যে পিপিপি, কারণ পিপিপির ব্যাপারেও কিন্তু সরকার দেখে নীতিগতভাবে সরকার এইবারকার বাজেটও কিন্তু বলেছে যে পিপিপি ব্যাপারে সরকার কিছু কিছু পরামর্শক নিয়োগ করেছে। কিন্তু যেখানে মাননীয় অর্থমন্ত্রী বাজেটে বলেছেন যে পরামর্শক নিয়োগ করা হয়েছে, সেখানে আমরা বলতে চাই যে এখন পর্যন্ত সেটা জাতীয় সংসদে পিপিপি আইন পাশ করা হয়নি। বাট একদিন আবারও বলবো সরকারের অবশ্যই বলবো যে সরকারের আগ্রহের কোনো কমতি আমরা লক্ষ্য করছি না এবং মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই কিন্তু পিপিপি বাস্তবায়নের জন্য একটি সেল গঠন করা হয়েছে। বাট সর্বোপরি সবকিছু দিয়ে বারবারই বলবো যে আসলে আমরা সম্ভবত যদি স্পেসিফিক্যালি টাইম ফ্রেম করে আমাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয় তাহলে বিনিয়োগকে আকৃষ্ট করা সম্ভব। জি, লিয়াকত আলী ভূঁইয়া, আপনি কি মনে করছেন এই বিষয়ে? আপনি এফবিসিসি এর সাথে জড়িত আছেন, তো এই বিনিয়োগের এই অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ এগুলো দীর্ঘদিন থেকেই বলা হয়েছে, তো বাজেটে আসলে এর কতটা রিফ্লেকশন দেখছেন? ধন্যবাদ আপনাকে, এনটিভির সকল দর্শককেও ধন্যবাদ।
দেখেন, বাজেটটা কিন্তু প্রতি বছর আমাদের জাতির একটা মেরুদণ্ড, যে বাজেটটা যখন পেশ করা হয়, এবং এই বছর বাজেটটা কিন্তু আমি রিয়াবের থেকে বাদ দিয়ে যদি বিসিস এর কথা বলি, বিসিস বলেন, ঢাকা চেম্বার বলেন, বিভিন্ন চেম্বার বা ফেডারেশন সবাই কিন্তু এবারকার বাজেটটাকে কিন্তু বলছে যে ব্যবসায়ী বান্ধব বাজেট। এবং সবুর ভাই যেটা বলো, ওই কথার সূত্র ধরে আমি বলতে চাই যে যোগাযোগ ব্যবস্থাটা, যেটা যোগাযোগ ব্যবস্থা কিন্তু তুলনামূলকভাবে আগের চেয়ে এখন ভালোই বলতে আপনি দেখেন ঢাকা শহরে কিন্তু বেশ কিছু ফ্লাইওভার হয়েছে, এবং আরো কিছু হওয়ার কথা, মেট্রো রেলের কথা যেটা বললো, অনেক জিনিস কিন্তু আবার করতে পারে না সরকার, করতে চায়। আমাদের অনেক মানে কি বলবো, অনেক আমাদের মানে বুদ্ধিজীবী বলেন যারা আছেন, তারা বলে অনেক সময় যে এই জিনিসটা দরকার নাই। আপনি একটা মেট্রো নেওয়ার জন্য, করার জন্য, সেটাকে কেউ কেউ বলতেছে করা যাবে, কেউ কেউ বলতেছে করা যাবে না, সে একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার যেটা বললো গ্যাসের স্বল্পতা, আপনি দেখেন গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, যেগুলো আছে, আপনাদের তো গ্যাস তো আপনাদের উত্তোলন করতে হবে, এবং এই উত্তোলন করার জন্য কিন্তু এখানে অনেক কিন্তু মতবিরোধ আছে। কেউ বলতেছে যে আপনি দেখেন সমুদ্রের পাড়ে যে সমস্ত গ্যাস আমাদের, যেটা আমি ভিতরের কথা বলতেছি, বাইরের গ্যাস কিন্তু বাইরের আপনার বিদেশি হেল্প লাগবেই, এবং পৃথিবীর যে কোনো জায়গায় দেখেন এই গ্যাস কিন্তু ওঠাবার জন্য বিদেশিরাই উঠাইছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানেও কিন্তু অনেক মানে মতবিরোধ রয়েছে, কারা উঠাবে, কিভাবে উঠাবে। আমার কথা হচ্ছে এটা উঠাতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত না উঠাতে পারবে এই সেক্টর বলেন, কোনো সেক্টরই হবে না। শুধু আমাদের যে সেক্টর, যে রিহাবের সাথে প্রায় 200 ইন্ডাস্ট্রি কিন্তু এর সাথে জড়িত। ব্যাকআউট লিঙ্কেজ বলেন আর ফরওয়ার্ড লিঙ্কেজ বলেন, সিমেন্ট, রড, ইট, বালু সবই কিন্তু জড়িত। তো এই ক্ষেত্রে কিন্তু একটা ইন্ডাস্ট্রির সাথে যখন এতগুলো ইন্ডাস্ট্রি জড়িত, এই সেক্টরের সাথে আবার জড়িত কি গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি। আমি সবুর ভাইয়ের সাথে একটা কথা মানে একমত প্রকাশ করব। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন কিন্তু আমরা একেবারে গরমের মধ্যে আছি, মানে সবচেয়ে বেশি গরমের সময়। এই সময়টা কিন্তু প্রতি বছর বা তার 2-3 বছর আগে কিন্তু বিদ্যুৎ সংকট ছিল, এবং এই মুহূর্তে কিন্তু ওই ধরনের বিদ্যুৎ সংকট নাই। সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সরকারকে ধন্যবাদ দিতে পারি যে এই মুহূর্তে আমাদের এই অবস্থার জন্য। কিন্তু গ্যাসের ক্ষেত্রে তাহলে আমরা যেটা জানি যে ইন্ডাস্ট্রিয়াল যে সংযোগগুলো, সেগুলো হচ্ছে দীর্ঘদিন বন্ধ, বা বড় ইন্ডাস্ট্রিগুলো পাচ্ছে না কোটি কোটি টাকার। ওইটা আমি তো বললাম এটা সলিউশন হতে পারে, আপনি উত্তোলন না করা পর্যন্ত এটা সলিউশন হবে না। মানে উত্তোলন, এবং ওই যেটা আমার মনে হয় লেখক ভাই যে কথাটা বললো, যে আসলে বাংলাদেশে কিন্তু অফুরন্ত গ্যাস কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে বঙ্গোপসাগরে আমরা জানি যে অনেকগুলা মানে ব্লককে কিন্তু দেওয়ার ব্যাপারে বা অন্যান্য কোম্পানিকে, বাইরের কোম্পানি দেওয়ার ব্যাপারে কিন্তু নীতিগতভাবে সম্মত হওয়ার পরেও কিন্তু বিভিন্ন টেকনিক্যাল কারণে এখনো হয়নি। আমাদের কিছু আমি তাদেরকে শ্রদ্ধা রাখে বলবো, আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী বলেন, যারাই বলেন, তারা এটাকে বিভিন্ন খাতে নেয় যে বিদেশিরা উঠালে এটা এই হবে, কিন্তু বিদেশি ছাড়া তো আমরা তো এখন মুক্ত বাজার অর্থনীতিতে চলে গেছে। আমাদের কিন্তু সব জায়গায় কিন্তু দরকার লোক, বিদেশি দরকার, বিদেশি ছাড়া তো হবে না। তো আপনি এটার জন্য শুধু গ্যাস উঠাবার জন্য আপনি অন্যান্য ক্ষেত্রেও দেখেন বিদেশি হেল্প ছাড়া হবে না। সেক্ষেত্রে মানে বাজেটের যেই প্রস্তাবিত বাজেট আর কি, সে অনুযায়ী আসলে এই জিনিসগুলোতে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? আসলে বাজেটে কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখুন যে গ্যাস সেক্টরকে যদি আমরা শুধু একটা গ্যাস সেক্টর যদি আমরা নিয়ে আসি, বিদ্যুৎ ক্ষেত্র যদি নিয়ে আসি, তাহলে আপনি লক্ষ্য করবেন কিন্তু বাংলাদেশে কিন্তু গ্যাসের যে পরিমাণ যাই কিছু বর্তমানে আছে, শুধু এই একটা সেক্টরই যেই পরিমাণ রেভিনিউ সরকারকে দিতে পারে, সেই পরিমাণ রেভিনিউ দিয়ে কিন্তু ঘাটতি বাজেট মেটানো সম্ভব। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে বর্তমানে সরকারের হাতে কিন্তু আমি 15টা কিন্তু সরকারি প্রতিষ্ঠান, তাদের গত বছরে মানে গত অর্থ বছরে তাদের লসের পরিমাণ ছিল 14,000 কোটি টাকা। তাহলে আমার যেখানে সারা পৃথিবীতে আমরা জানি যে সরকারি প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি লাভ করে থাকে, এবং তাদের অর্জিত লাভ দিয়ে কিন্তু আমার যেটা বাজেটের ঘাটতি মেটানো হয়, কিন্তু উল্টো দেখা যাচ্ছে ওই 11টা প্রতিষ্ঠানকে সরকার কিন্তু 14,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তার অর্থটা কি? আজকে যদি আমরা বিভিন্ন পত্রিকা খুলে দেখবো যে আমার সুগার মিলে সুগার পড়ে আছে, কিন্তু সুগার প্রপার বিপণনের অভাবে কিন্তু সুগার গুলো বিক্রি করা যাচ্ছে না। অথচ দেখেন আমি কিন্তু অনেক সময় সুগার বাইরে থেকে নিয়ে আসছি, এবং সুগার থেকে কিন্তু লট অফ ভ্যালু এডেড প্রোডাক্ট তৈরি করা সম্ভব। সুগার থেকে কিন্তু আপনার ফার্মাসিউটিক্যালসের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা সম্ভব, কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমরা বাজারজাত করা বা এগুলোর প্রতি মনোনিবেশ করা, বা যে কথাটা লেখক ভাই বললো যে আমাদের টেকনোলজিতে কোনো সীমাবদ্ধ থেকেই থাকে, তাহলে আমরা বাইরের সাথে জয়েন্টলি আমরা কাজ করি না কেন আমরা কমিটমেন্ট করে দিচ্ছি না বাইরের কোম্পানিগুলো? যে আমার বাংলাদেশে যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কথা যদি আমরা বলি, বিমানের কথা যদি বলি, আমি যদি বলি যে আজকে মালয়েশিয়া এয়ারলাইন্স বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেন, থাইল্যান্ড এয়ারলাইন্স বলেন, প্রত্যেকে দেখেন ওয়ান ওয়ার্ল্ড, কেউ যাচ্ছে হলো স্টার এয়ারলাইন্সের সাথে, কেউ যাচ্ছে ওয়ান ওয়ার্ল্ড এর সাথে। কেন?
কারণ আমি এই নেটওয়ার্কগুলো সংযুক্ত হওয়ার পিছনে কারণটাই হচ্ছে যে আমার এয়ারলাইন্সটা যাতে সারা পৃথিবীতে একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট করতে পারে, রেভিনিউ আর্ন করতে পারে। এখন ওই লেভেলে যাওয়ার জন্য কিন্তু আপনার কিছু কমপ্লায়েন্স আছে যে আমার এই স্ট্যান্ডার্ডগুলোকে আমার অ্যাচিভ করতে হবে। কারণ বাংলাদেশ বিমান যদি আমি বলি ওয়ান ওয়ার্ল্ডের সাথে সংযুক্ত হয়, স্টার অ্যালায়েন্সের সাথে সংযুক্ত হয়, তাহলে বাংলাদেশ বিমান কিন্তু ইটসেলফ উইল এবল টু গিভ দ্য লট অফ রেভিনিউ। সেখানে কি মানে নীতিগত সিদ্ধান্ত নিতে পারছে না সরকার? এটা আসলে সরকারের এখানে আমরা যেটা বলি যে এখানে আসলে সুশাসনের একটা বড় অভাব, যেটা আমি বারবারই বিভিন্ন সময় বলার চেষ্টা করি যে আসলে আমাদের মূল প্রবলেমটা হচ্ছে সুশাসনের অভাব। আমরা যদি গুড গভর্নেন্স যদি এনশিওর করতে না পারি, কারণ আইন হচ্ছে, আইনটা প্রয়োগ ঠিক মতো হচ্ছে না। আপনি একটি কথা লক্ষ্য করে দেখুন যে কোনো একজন আইনের যিনি রক্ষক, তার মনোপুত যদি কোনো কিছু না হয়, আপনি ভালোভাবে খবর নিয়ে দেখবেন যে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত এই প্রবলেমগুলো, যারা আইনের রক্ষক তাদের মনোপুত না হলে সে এমন কিছু আইনের ধারা প্রয়োগ করে দেয়, ওই ধারাতে একজন বিনিয়োগকারী বা একজন উদ্যমী তরুণ বলি বা উদ্যমী একজন ব্যক্তি কিন্তু তার সমস্ত মানসিক বিকলাঙ্গ হয়ে যায়। তার কারণ হচ্ছে কি, কেন? কারণ উনি লিয়াকত ভাই দেখা গেল যে উনি হয়তো আইনের রক্ষক, কিন্তু উনি আপনার সাথে একটা মাঝের পয়েন্টে কোনো কনফ্লিক্ট হওয়ার কারণে আপনাকে এমন ভাবে কিছু মামলা দিবে যে অ্যাটেম্প টু মার্ডার, নারী নির্যাতন মামলা। তার মানে কি আমার গুড গভর্নেন্স নাই? আমার বক্তব্য হচ্ছে লিয়াকত ভাই এই চেয়ারে বসে কোনো দিন সম্ভব না এই ধরনের একটা অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি করা, তাহলে তার বিরুদ্ধে কেন আমার আইন প্রয়োগ করা হচ্ছে না? তার মানে কি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুধু এই কথাটাই বললাম, আমার আইনের শাসনের বড় অভাব। কারণ আইনের শাসনের অভাবের জন্য আমার বাজেটে কিন্তু একটা ছোট্ট বরাদ্দ থাকা উচিত। আজকে কেন আমরা দেখি আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিতর্কিত হচ্ছে? এর পিছনে কি কারণ এটা নয় যে তাদের যে বক্তব্য, তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তারা ডেভিয়েট করে যাচ্ছে? আপনি লক্ষ্য করে দেখুন যে ফরমালিন বন্ধ করা। আমরা এই আলোচনাটা আবার আসবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন।